নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি প্রণদীপ। আর আজ 17 এপ্রিল 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ বেসিসে আজ আমরা আলোচনা করব। আমি দীর্ঘদিনের একটি বিরতি দিয়েছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স শোতে আবার আজ থেকে চালু হয়ে যাচ্ছে। প্রতিদিন সকাল 8:30টায় সোম থেকে শনি কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা পাবেন, এবং রবিবার করে আমি সারা মাসের বা প্রিভিয়াস মাসের একটি বিশেষ সেকশনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এমসিকিউ এর পিডিএফ আপনারা পাবেন এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যত তাড়াতাড়ি সম্ভব। আর এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্স সহ ম্যাথামেটিক্সের ভিডিও কিন্তু আপনারা পাবেন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন কি বলছে, রোপ্যাক্স জেটি প্রজেক্ট কোন নদীতে গঠিত হবে? রিসেন্টলি ঘোষণা করা হয়েছে রোপ্যাক্স জেটি প্রজেক্ট, এটা কোন নদীতে গঠন হবে? তো অপশানগুলো আমরা একটু দেখে নেব। প্রথম অপশান বলছে দেখুন মহানদী, দ্বিতীয় অপশান বলছে ধামরা, তৃতীয় অপশান বলছে নর্মদা এবং চতুর্থ অপশান বলছে কৃষ্ণা। তো রোপ্যাক্স জেটি প্রজেক্ট কোন নদীতে গঠিত হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু এখানে ধামরা। আর এই যে ধামরা নদী, এটা কিন্তু উড়িষ্যাতে রয়েছে। উড়িষ্যার কানি নালি, এটা ভদ্রাক ডিস্ট্রিক্ট থেকে তালাচুয়া, এটা কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টকে কিন্তু কানেক্ট করবে। আরেকবার রিপিট করছি, কানি নালি থেকে তালাচুয়া এই দুটো ডিস্ট্রিক্টকে কিন্তু কানেক্ট করবে এই যে রোপ্যাক্স জেটি প্রজেক্ট। আর এটা কোন নদীতে গঠিত হবে? ধামরা নদীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উড়িষ্যা। তো মনে রাখবেন, উড়িষ্যার সিএমের নাম কি? নবীন পটনায়ক। উড়িষ্যার গভর্নরের নাম কি? গণেশী লাল। এবং উড়িষ্যায় যে ন্যাশনাল পার্ক রয়েছে ইম্পর্টেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো? শিমলিপাল এবং ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কিন্তু উড়িষ্যায় খুবই বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে দেখুন, ভারত কোন দেশ থেকে S-400 ট্রায়াম্ফ SA-21 কিনছে? পরবর্তী কোশ্চেন, ভারত কোন দেশ থেকে S-400 ট্রায়াম্ফ SA-21 কিনছে? তো অপশানগুলো আমরা দেখে নেব। প্রথম অপশান বলছে দেখুন ফ্রান্স, দ্বিতীয় অপশান বলছে রাশিয়া, তৃতীয় অপশান বলছে জাপান এবং চতুর্থ অপশান বলছে USA। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু রাশিয়া। তো S-400 ট্রায়াম্ফ SA-21 এটা একটি গ্রোলার এয়ার ডিফেন্স সিস্টেম। মনে রাখবেন, S-400 ট্রায়াম্ফ SA-21 এটা একটি এয়ার ডিফেন্স সিস্টেম। আর এটা রাশিয়ার কাছ থেকে কিন্তু ইন্ডিয়া কিনছে রিসেন্টলি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, স্পেশালি এসএসসির এক্সাম এবং ডিফেন্সের যে কোনো রকমের এক্সামের পক্ষে। নেক্সট কোশ্চেন কী বলছে, স্পেস এক্স ক্রিউ 2 সম্প্রতি কে লঞ্চ করতে চলেছে? কোন অর্গানাইজেশন রিসেন্টলি স্পেস এক্স ক্রিউ 2 লঞ্চ করতে চলেছে? অপশান একবার দেখে নেব। প্রথম অপশান বলছে দেখুন ইসরো, দ্বিতীয় অপশান বলছে ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তৃতীয় অপশান বলছে নাসা আর চতুর্থ অপশান বলছে নোটা, মানে নান অফ দ্য অ্যাবভ। এখানে ইসরোর ফুল ফর্ম জানেন আপনারা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইএসএ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এবং নাসার ফুল ফর্ম কি? নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আর্থ ডে, এবারে আর্থ ডে উপলক্ষে কিন্তু এই যে স্পেস এক্স ক্রিউ 2 এটার উদ্বোধন করছে নাসা। মনে রাখবেন, স্পেস এক্সের মালিক কে? ইলন মাস্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কিন্তু সম্প্রতি সর্বোচ্চ ধনীর তালিকায় সর্বোচ্চ পজিশনে রয়েছেন ইলন মাস্ক। আর টেসলা কোম্পানির মালিকও কিন্তু সর্বোচ্চ শেয়ারে কিন্তু এই যে ইলন মাস্কের কাছেই আছে। তো সঠিক উত্তর দেখে নেব, স্পেস এক্স ক্রিউ 2 সম্প্রতি লঞ্চ করতে চলেছে নাসা। তো নাসার ফুল ফর্ম একটু আগে আমি বললাম, ফুল ফর্ম কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আর নাসার হেডকোয়ার্টার কোথায়? নাসার হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। আর মনে রাখবেন, নাসা এই যে আর্থ ডে এটি উপলক্ষেই কিন্তু এই যে স্পেস এক্স ক্রিউ 2 এটা লঞ্চ করতে চলেছে। আমি আর্থ ডে কবে পালন করা হয় সেটা বললাম না, কারণ নেক্সট কোশ্চেনে আমরা আর্থ ডে থেকে কোশ্চেন আনবো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখুন, আর্থ ডে বা পৃথিবী দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখুন। আর্থ ডে বা পৃথিবী দিবস কবে পালন করা হয়? অপশান এ বলছে 13 এপ্রিল, অপশান বি 18 এপ্রিল, অপশান সি 21 এপ্রিল এবং অপশান ডি 22 এপ্রিল। তো এখানে সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে 22 এপ্রিল। তো আর্থ ডে প্রতি বছর এপ্রিলের 22 তারিখে কিন্তু পালন করা হয়। আর এই দিনেই স্পেস এক্স ক্রিউ 2 নাসা লঞ্চ করবে। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
অপশানগুলো একবার দেখে নিই। ফার্স্ট অপশান বলছে দেখুন ওয়াশিংটন ডিসি, সেকেন্ড অপশান বলছে গুরগাঁও, এটা গুজরাটে আছে, থার্ড অপশান বলছে ফ্রান্স এবং ফোর্থ অপশান বলছে জেনেভা, সুইজারল্যান্ড। আমি একটু আইএমএফ সম্পর্কে তথ্য বলবো। আইএমএফে ভারত কিন্তু জয়েন করে জানুয়ারি 1 1993-তে, আর বর্তমানে টোটাল 190টা আইএমএফের মেম্বারের মধ্যে ভারত কিন্তু একটা অন্যতম। তো 1991-92 সালে যখন দেখবেন রিসেশন দেখা যায়, ইকোনমিক রিসেশন দেখা যায়, তখন আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন কে? আমাদের ফিনান্স মিনিস্টার নয়, তখন আমাদের আরবিআইয়ের গভর্নর ছিলেন কে? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং কিন্তু সেই সময় আইএমএফের দ্বারস্থ হয় এবং তিনি এলপিজি রিফর্মসের কথা বলেন এবং এলপিজি রিফর্মসের মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসে ভারত। তার কারণ ভারতের কাছে তখন পেট্রোলিয়াম কেনার মতো কোনো রকম ডলার ছিল না, কোনো রকম ফান্ড ছিল না। তো ডক্টর মনমোহন সিং কিন্তু খুব বড় একজন ইকোনমিস্ট, তার পরামর্শেই কিন্তু এখান থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছিল। তো পরীক্ষায় একটি কোশ্চেন আসতে পারে, ভারতের কোন প্রাইম মিনিস্টার যিনি একদিকে আরবিআইয়ের গভর্নর ছিলেন, একদিকে প্রাইম মিনিস্টার ছিলেন এবং একদিকে ফিনান্স মিনিস্টার ছিলেন? আমি একটু ভুল বললাম এখানে, আরবিআইয়ের গভর্নর ছিলেন তিনি 1981 থেকে 1985 সাল পর্যন্ত, আর 1991-92 সালে তিনি ফিনান্স মিনিস্টার ছিলেন। তো আমার একটু কোশ্চেনটা নিয়ে একটু কনফিউশন ছিল, তো সেহেতু আমি গুগল একটু দেখে নিলাম। তো মনে রাখবেন আইএমএফের যখন দ্বারস্থ হন তিনি কিন্তু ফিনান্স মিনিস্টার ছিলেন। আমি আরবিআইয়ের গভর্নর বলেছি, কিন্তু না, আরবিআইয়ের গভর্নর ছিলেন তিনি 1981 থেকে 1985 সাল পর্যন্ত। পরীক্ষায় হামেশাই এই কোশ্চেনটা কিন্তু দেখা যায় যে কোন প্রাইম মিনিস্টার তিনি আরবিআইয়ের গভর্নরও এককালীন ছিলেন, আবার তিনি ফিনান্স মিনিস্টার ছিলেন। তিনি কিন্তু ফিনান্স মিনিস্টার থাকাকালীন 1991-92 সালে কিন্তু যে ভারতে ইকোনমিক রিসেশন দেখা যায়, সেই টাইমে কিন্তু মনমোহন সিং আইএমএফের দ্বারস্থ হন এবং পরবর্তীকালে কিন্তু জানুয়ারি 1 1993-তে 190টা দেশের মধ্যে ভারত একটি স্থান দখল করে, একটি পজিশন পায় আইএমএফের কান্ট্রি হিসেবে। আইএমএফই কিন্তু এখানে সাহায্য করেছিল। তো আইএমএফ এর হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ভারত কত সালে আইএমএফে জয়েন করে? একটু আগেই বললাম জানুয়ারি 1 1993। এবং কতগুলো মেম্বার রয়েছে আইএমএফের? একটু আগেই বললাম 190 মেম্বার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে আইএমডি এর হেডকোয়ার্টার কোথায়? আইএমডি ইন্টারন্যাশনাল নয়, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায়? অপশান এ বলছে গুরগাঁও, অপশান বি নিউ দিল্লি, অপশান সি কলকাতা এবং অপশান ডি লখনৌ। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়েদার রিলেটেড বা আবহাওয়া রিলেটেড তথ্য প্রকাশ করে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায়? অপশান এ গুরগাঁও, অপশান বি নিউ দিল্লি, অপশান সি কলকাতা এবং অপশান ডি লখনৌ। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে কিন্তু এখানে নিউ দিল্লি। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন দেখা যাক, ইন্টারনেট ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত? ইন্টারনেট ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত? আমি তার আগে একটু বলে দিই, এই যে রিপোর্টটা কে পেশ করেছে? ফেসবুক, তার সাথে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট। আরেকবার রিপিট করছি, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, তার সাথে ফেসবুক, এই দুজন মিলে কিন্তু একত্রে ইন্টারনেট ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স এটা রিসেন্টলি পাবলিশ করেছে। আর এখানে ভারতের স্থান কত সেটাই হচ্ছে কোশ্চেন। তো নেক্সট অপশান বলছে 47 ভারতের র্যাঙ্ক, অপশান বি বলছে 49, অপশান সি বলছে 120 এবং অপশান ডি বলছে 54। তো এখানে টোটাল 120 কান্ট্রির মধ্যে ভারতের স্থান এভালুয়েট করা হয়েছে এবং টোটাল 120 কান্ট্রির মধ্যে ভারতের স্থান হয়েছে কত? 49। ভারতের স্থান 49 আউট অফ 120 কান্ট্রি। আর এটা ফেসবুক এবং দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। সাধারণত দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট থাকবে না, অপশানে হয়তো কোশ্চেনে হয়তো এফবি হিসেবেই দেওয়া থাকবে, এটাই চান্সটা বেশি থাকে কারণ ফেসবুক সবাই নামটা শুনেছে। তাহলে 120টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক, ইন্টারনেট ইনক্লুশন এবং জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স। জেন্ডার ইকুয়ালিটি মানে প্রতিটা জেন্ডারের মধ্যে কতটা ইকুয়ালিটি রয়েছে, পুরুষ এবং মহিলার মধ্যে কতটা ইকুয়ালিটি রয়েছে সেটা। আর ইন্টারনেট ইনক্লুশন মানে বুঝতেই পারছেন, ইনক্লুশন কথার অর্থ হচ্ছে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, এই টাইপের একটা টার্ম। অর্থাৎ সবাইকে মিলে অ্যাকচুয়ালি গ্রোথটা হওয়া, গ্রোথ শুধু একজনের নাই, সবাইকে মিলে যে গ্রোথ হওয়া সেটাকেই বলা হয় ইনক্লুশন হিসেবে টার্ম করা হয়। তো ইন্টারনেট ইনক্লুশন এবং জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক 49 আউট অফ 120 কান্ট্রি। নেক্সট বলছে মাই বডি ইজ মাই ওন রিপোর্ট, সম্প্রতি কে প্রকাশ করেছে? তো আমি একটু ডিটেলসে বোঝাতে চাইবো এটা। মাই বডি ইজ মাই ওন রিপোর্ট, এটা সাধারণত ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড একটি রিপোর্ট এবং মহিলাদের সম্পর্কিত এই রিপোর্টে বলা হয়েছে যে কোন দেশের মহিলা এবং কোথাকার মহিলা তাদের
নিজেদের দেহ বা নিজেদের বডির ওপর সর্বোচ্চ রাইট আছে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাবর্শন। দেখুন ভারতে নিয়ম করা রয়েছে যে 28 সপ্তাহ এর বেশি কিন্তু এর পরে কিন্তু অ্যাবর্শন করা যাবে না, তার আগে অ্যাবর্শন করা যাবে। এটা কিন্তু যে কোনো মহিলার ফান্ডামেন্টাল রাইট, তার কিন্তু অ্যাবর্শন, তার বডি সে বুঝে দেখবে সে কখন অ্যাবর্শন করাবে, সে কখন অ্যাবর্শন করাবে না। তো এরকম কিছু কান্ট্রি রয়েছে যেখানে একেবারে অ্যাবর্শন প্রহিবিট করা হয়েছে, কিন্তু কিছু কিছু কান্ট্রি রয়েছে যেখানে অ্যাবর্শন কিন্তু লিগাল। ভারতেও কিন্তু অ্যাবর্শন লিগাল, আবার কিছু ক্ষেত্রে কিন্তু ইললিগাল। তার কারণ হচ্ছে 28 সপ্তাহ সুপ্রিম কোর্ট রুল করে দিয়েছে, 28 সপ্তাহ তার বেশি, তার পরবর্তীকালে যদি অ্যাবর্শন করা হয় তাহলে কিন্তু সেটা ইললিগাল এবং তার আগে সেটা লিগাল। তো এই যে প্রত্যেকটা মহিলার বডির ওপর নিজেদের যে রাইট, সেই রাইট রিলেটেড একটি রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টের নাম মাই বডি ইজ মাই ওন রিপোর্ট। তো সম্প্রতি এটা কে প্রকাশ করেছে দেখা যাক অপশানগুলো। ফার্স্ট অপশান বলছে দেখুন ইউএনইপি, সেকেন্ড অপশান বলছে দেখুন ইউএনএইচআরসি, থার্ড অপশান বলছে ইউএনজিএ, আর ফোর্থ অপশান বলছে ইউএনএফপিএ। আমি এখানে একটু বলতে চাইবো, দেখুন আপনি অপশান থেকে কিন্তু এখানে বাদ দিতে পারেন। ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এনভায়রনমেন্ট প্রোগ্রাম অবশ্যই এই রিপোর্ট পেশ করবে না, তারা এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন রকম রিপোর্ট পেশ করবে। সেকেন্ড দেখুন ইউএনএইচআরসি, এটা দেখুন এটা কিন্তু ওই যারা রিফিউজি তাদের রিলেটেড রিপোর্ট পেশ করবে তারা, কারণ এটা রিফিউজি রিলেটেড কমিশন। নেক্সট রয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, আপনারা তো প্রত্যেকেই জানেন জেনারেল অ্যাসেম্বলি এই টাইপের রিপোর্ট পেশ করবে না, তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ইউএনএফপিএ। তো ইউএনএফপিএ এর ফুল ফর্মটা আমরা একটু দেখে নেবো। ইউএনএফপিএ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড কিন্তু মাই বডি ইজ মাই ওন রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে, এবং এর হেডকোয়ার্টার ইউএনএফপিএ এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে কিন্তু ইউএনএফপিএ হেডকোয়ার্টার রয়েছে। তো আজকের ফাইনাল কোশ্চেন বলছে গগনযান মিশনের সাথে ইসরো কোন দেশের সাথে চুক্তি করেছে? গগনযান মিশনের জন্য ইসরো কোন দেশের সাথে চুক্তি করেছে? মনে রাখবেন ফার্স্ট হিউম্যান স্পেস মিশন কিন্তু এই যে গগনযান। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 সাল। ইসরোর বর্তমান চিফ কে শিবান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসরোর হেডকোয়ার্টার বললাম বেঙ্গালুরু। তো ইসরো কিন্তু গগনযান মিশন লঞ্চ করবে। তো এই গগনযান মিশনের জন্য ইসরো কোন দেশের সাথে চুক্তি করেছে বা এগ্রিমেন্ট করেছে? অপশান এ বলছে ফ্রান্স, অপশান বি জাপান, অপশান সি ইউএসএ এবং অপশান ডি ডেনমার্ক। তো কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে ফ্রান্স। আর এখানে বলা হচ্ছে দেখুন গগনযান কিন্তু ফার্স্ট হিউম্যান স্পেস মিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজ আমরা 10টি কাছাকাছি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, নেক্সট ডেও আমরা এইভাবে কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করতে থাকবো। আর এখান থেকেই কিন্তু আপনারা কোশ্চেন কমন পাবেন। রিসেন্টলি আপনারা এনটিপিসি এক্সাম দিয়ে আসলেন, অনেকে এনটিপিসি এক্সাম দিয়েছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা বলতে পারবেন যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছেন, ম্যাক্সিমাম 90 to 95% কোশ্চেন কিন্তু এনটিপিসিতে এই কোশ্চেনগুলোর মধ্যে কমন এসেছে, যেগুলো প্রিভিয়াস মান্থে বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেয়নি। কারণ এনটিপিসির কিছু কিছু সেটের কোশ্চেন দেখবেন অনেক পুরাতন কোশ্চেন দেওয়া হয়েছে, তো সেগুলো তো অবশ্যই কমন আসবে না, তার কারণ আমার চ্যানেল অত পুরনো নয়। তো যখন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করেছি, মোটামুটি এক্সামের 3 থেকে 4 মাস আগের মধ্যে যে কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কমন চলে এসেছে। বেশিরভাগ কোশ্চেন 5টা কোশ্চেন আসলে তার মধ্যে 3 থেকে 4টি কোশ্চেন কমন চলে এসেছে। তো রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।